চিকেন, চূড়ান্ত সাইজের একটা আলু, সুন্দর সামান্য ঝোল। বাহ, বেশ বেশ বেশ। আলুটাকে একটু ভাঙি। আহা, বেশ বড় আর রস অনেক। আহা, সুপার। ব্যাস, দুবাইতেও ইলিশ মাছ পাওয়া যায়, জানি না পোকায় খুব একটা খায় কি না। রোদটাও খুব ঘন উঠে গেছে। দেখো কত সুন্দর সকালে ফুল ফুটেছে আমার গাছে। এটা আমার ছোট্ট একটা বাগান। একটা জবার কালার দেখো, কত সুন্দর নয়নতারা ফুটেছে। এটাকে বলা হয় সকালের 9 o'clock ফুল। এটা দেখো কি সুন্দর একটা বেসিং ছিল, পুরনো বেসিংটা নষ্ট হয়ে যাওয়াতে এটাকে কি সুন্দর কাজে লাগিয়ে দিয়েছি। দেখো, এটা আমার ছোট্ট ফুলের বাগান। একটা শিম গাছ পুঁতেছিলাম, দেখো শিম গাছটা কি সুন্দর উঠেছে। আম গাছে আমগুলো খুব সুন্দর ঝুলছে। ভোরা ভয় তোমা জাগ গোপাল, দর্শ দেখাব আব গোপাল গোপাল। তোমরা দেখতেই পেলে আমি সুন্দর ফুলের বাগান থেকে এলাম, তারপর আমি সোজা চলে এলাম রান্নাঘরে। তো এবার আমার রান্না শুরু হবে। কি কি উপকরণ সাজিয়ে রেখেছি সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে যথারীতি হতে চলেছে ইলিশ মাছ, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মাংস হবে, চিংড়ি মাছ আছে, চাল কুমড়ো হবে, নিরামিষ একটা তরকারি হবে, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, কচুর শাক তো বলেই দিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। তার জন্য যা যা প্রয়োজন আমি সবটা এখানে সাজিয়ে রেখেছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। চিংড়ির সাইজ দেখ,
রান্না যেমন শুরু করেছিলাম, আমাদের কাটা বাটার থেকে সব দেখিয়েছিলাম, শেষটাও আমি দেখালাম। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। না, এটা বানাইনি। এটা তুমি কি কি করেছো? এটা সজলের আচার। আচ্ছা আচ্ছা, সজলদা বানিয়েছে। ওকে, ওইটা দেবো বলে আজকে কোনো চাটনি বানাইনি। এটা তাহলে বানিয়েছে সজলদা। ভীষণ টেস্টি খেতে। দারুণ। তাহলে এখানে 8টা আইটেম আছে। মাইকটা আমি লাগিয়ে নিই এখানে। তো আজকে এখানে 8 রকমের আইটেম রান্না আছে, যার মধ্যে একটা বানিয়েছে সজলদা অর্থাৎ বিপালের পাপা, আর তার ছাড়া এখানে সবই মা বানিয়েছে। আছে কি কি আমি বলবার চেষ্টা করব। প্রথমে দেখছি মোরলা মাছ, একদম মুচমুচে করে ভাজা, আমাদের অতি প্রিয় মোরলা মাছ। ঘি দিয়ে খাবি না শুধু খাবি? না, শুধুই খাবো। আচ্ছা। এখানে রয়েছে শুক্তো। না না, শুক্তো না। তাহলে আজকে এটা ওই কাটোয়ার ডাঁটা, ঝিঙে, আলু, বেগুন সব দিয়ে তোর একটু পোস্ত, একটু শস্য বাটা দিয়ে করেছি। অন্যদিন যেমন একটু পাতলা ঝোল ঝোল করি, আজকে একটুখানি শস্য পোস্ত দিয়ে করেছি। নাইস, সর্ষে পোস্ত। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কি, এটা চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে চিংড়ির ছেচকি নাকি? চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট বলা। ঘন্ট, ঘন্ট। চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর তার পাশে তো এটা কচুর শাক ইলিশের মাথা দিয়ে, তাই তো? কচু শাক ইলিশের মাথা দিয়ে, তার পাশে কচুর লতি, বড় বড় মোটা মোটা চিংড়ি দিয়ে। অনেকদিন পর কচুলতিটা, অনেকদিন পর। এটা দেশি, একদম সরু সরু, টেস্ট খুব ভালো এগুলো। সময় লেগেছে কাটতে ওটা। আর এই রয়েছে হচ্ছে ইলিশ, ইলিশ ভাপা সর্ষে বাটা দিয়ে, কি সুন্দর দেখতে লাগছে, একদম চমৎকার। ইলিশের পাশে আসলেই দেখা যাচ্ছে এক বাটি গড়বড়ে মুরগির ঝোল, পাতলা ঝোল করি, লেগ পিস, একটু ঘন কষা, গন্ধরাজ লেবু আছে বেশ বড় সাইজের, লঙ্কা, ভাত। ওকে মা, আমাদের এই চালটা কত টাকা কিলো চাল? 60 টাকা কিলো চাল। এই যে এবারে চালটা একটু অন্যরকম, খুব একটা আমার পছন্দ যেন হয়নি। একটু মোটা, একটু ভাব লাগলো মোটার মতো, কেননা আরো সরু হয় চাল, একটু মোটার ভাব লাগলো। 60 না 65 বুঝতে পারলাম না, তবে 60-এর ঘরেই থাকে সবসময়। সেটা করে দিয়ে একটু নুন লাগবে আজকে, কারণ মোরলা মাছ ভাজা তো। আমার কিন্তু লাগছে না, ভাজার মধ্যে কিন্তু নুন ছিল। তাহলে ঠিক আছে। মোরলা মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে, আমি ওই জন্যই। অনেকে একটু ঘি দিয়ে খেতে পারে। সুপার। দারুণ, মাছটা খুবই ভালো মাছ। আর সাইজটা বেশ, মোরলা মাছটা না একদম ছোট ছোট না, একটু সাইজটা বেশ ভালো। কি বানিয়েছো বললে যেন? এটা হচ্ছে এই সব রকম সবজি দিয়ে, এখন এই কাটোয়ার ডাঁটা উঠেছে না গরমে, কাটোয়ার ডাঁটা, ঝিঙে, আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে তরকারি। একটা কুমড়ো, ব্যাস বাস বাস। ডাঁটাটার শ্বাস কত মা! এই ডাঁটা ফাটা থেকে যারা বঞ্চিত, অর্থাৎ যা খাও না, বিরাট কিছু মিস করো। এত ভালো ডাঁটাটা। আসলে আমরা তো ছোটবেলায় সব আমার বাবু বাজার করতো, খেয়ে খেয়ে শিখেছি। ডাঁটাটা আসলে অনেকে খায় না, আমি দেখি। ওইটাই তো বলছি, ডাঁটার মধ্যে দুর্দান্ত কিন্তু গুণাগুণ তো আছেই, আর স্বাদও ভালো। নির্যাসটুকু একদম চেটে পুটে গ্রহণ করলাম। ডাঁটা কি মোটা মোটা করে মা সুন্দর করে কেটেছে। আমি তো জানি যে একটু বড় বড় না হলে আমার ঠিক তরকারি ভালো লাগে না। কুমড়ো অসাধারণ খেতে লাগছে মা। এটা এই সমস্ত নিরামিষ নিরামিষ রান্না, এটা অ্যাকচুয়ালি কি বানিয়েছো? বললাম তো, ঝিঙে, আলু, কুমড়ো,
সব কিছু দিয়ে তার সঙ্গে কাটোয়ার ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত সব বাটা দিয়েছি। আগে তো শুধু ফোড়ন দিয়ে করেছি, বেশিরভাগটাই ফোড়ন দিয়েই করি, এটা পুরো বাটা দিয়ে করেছি। এটা ফোড়নটা কি দেওয়া? 5 ফোড়ন দিয়েছি। এবার খাবো একটু চিংড়ি মাছের সাইজটা ব্যাপক আর কি, চাল কুমড়ো না? ব্যাস 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 ব্যাস। আজকে মনে হচ্ছে চাল কুমড়োটা খুব একটা ভালো হয়নি মনে হচ্ছে নাকি? ভালো ভালো হবে না, ভালোই না লাগছে। ঘষে কাটে তো আজকে একটু মোটা ঘষানিটার মধ্যে ঘষেছি, তো কি হয়েছে? ওই জন্য আমার যেন ঠিক মনটা ওঠেনি। আরে না না ঘষুনিটা দিয়ে ঘষি, একদম সরু ঘষুনি। না না ঠিক আছে, একটু একটু গোটা করে মুখে আর সেটা তো চাল কুমড়ো তো নিজেই একটা খুব নরম খাদা খাদা। এক ফোঁটা খারাপ লাগছে না, খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট রুটি দিয়েও হেভি লাগবে। এটা হচ্ছে ইলিশের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাক, ব্যাস। আহা কি মিষ্টি মিষ্টি সুন্দর খেতে, ঠিক আছে, দারুণ। এটা কি যে মাছটা নিয়েছো সেই মাছেরই মাথা? গালি দিল মাছটা তো ভালো। হ্যাঁ এর আগের ইলিশটাও তো ভালো স্বাদ ছিল। ইলিশের মাথা ছোটবেলার থেকে এটা তোর প্রিয়। কচুর শাকের মধ্যে এটা থাকা চাই। টেস্টটা এত ভালো লাগে আমার। আহা একটু ধৈর্য সহকারে খেতে হবে, কথা না বলে ধীরে ধীরে খেয়ে যাচ্ছি। কচুরলতিটা খাবো। সমস্ত হচ্ছে বাঙালি বাড়ির সমস্ত পুরনো আদর্শ রান্না, খাবারের যে স্বাদটা, এটা বাঙালি আনাকে আরও যেন পরিপূর্ণ করে। এইটা তো আমরা কিনে বাড়িতে কাটছি, আমাদের সময় তো মা ঠাকুমারা এগুলো জলের থেকে তুলে নিয়ে এসে উঠোনে ফেলে রেখে একদিন জলটাকে মেরেছে রোদ্দুরে বা কিংবা জলের এটাকে মেরে দিয়ে তারপরের দিনকে কেটে বানিয়েছে। তাদের পরিশ্রমটা আরো বেশি ছিল এসব খাওয়ার পিছনে। আমার ব্লগ তো প্রচুর ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখে, তাদের মায়েরাও কমেন্টে লেখে। ইনফ্যাক্ট এরকম অনেকেই লিখেছে যে তারা আসতেও চায় মা তার বাচ্চাকে নিয়ে, বা অনেকেই লেখে যে তার বাচ্চা এটা খেত না ওটা খেত না। এখন তারা অনেক বড়ও হয়ে গেছে, আমিও তো অনেকদিন হয়ে গেছে ব্লগ করছি, প্রায় 8-9 বছর। তো সেই যেই বাচ্চাটার বয়স 4 ছিল, 8 বছর বাদে তার বাচ্চাটার বয়স 12 বছর। স্বাভাবিকভাবে সেও আমার ব্লগের সাথে সাথেই বড় হচ্ছে তারাও। তো আমি আরও বিশেষ করে এই কচুর লতি, এই সমস্ত ঘন্ট শুক্তো যাই হোক এই তরকারি, এগুলো কেন দেখাই, যাতে কিনা প্রত্যেকটা বাচ্চা ছোটবেলা থেকে তাদের এই ফুডগুলো খাওয়ার হ্যাবিটটা তৈরি হয়। কারণ আমরা যত ধীরে ধীরে পিৎজা, মোমো, অমুক তমুক, বিরিয়ানি এইসব দিকে বেশি চলে যাব, তাহলে কিন্তু ক্রমে আমাদের এই বাঙালি পদগুলো হারাতে থাকবে আমাদের পাতের থেকে এবং আমাদের জীবন থেকে। মাছ মাংস তো আছেই, বাঙালি হয়ে জন্মেছে, মাছ মাংস খাবেই, সে নিরামিষও খেতে পারে, সেটা কথা নয়, কিন্তু এই জাতীয় তরি তরকারিগুলো, এই কচু, এই তরকারি, ঘন্ট, এগুলো যত খাবে তত বুঝবে। শুধুমাত্র ওই অমুক দাদা তমুক দাদার বিরিয়ানি খাওয়া এইগুলো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে না, তাহলে বাড়ির খাবারগুলো হারাবে। আর তাছাড়া এখন এই KFC, পিৎজা, অমুক তমুক খাক, সবই খাবে, কিন্তু সীমিত। বাংলা রান্নাগুলোকে তৃপ্তি করে খেতে হবে এবং রাঁধতে হবে, এটাও খুব দরকারি। অনেক আছে বাবা মায়েরা বিশেষ করে অনেকে হয়তো রাঁধছে না বা সময়ও পাচ্ছে না, বা কিছু যদি সপ্তাহে একদিনও সময় পান, তাহলেও যেন 2টো আইটেমের মধ্যে একটা মাছ মাংস থাকলো আর একটা যেন তরি তরকারি থাকে। আর মায়েরা নিজে হাতে রান্না করে সাজিয়ে ছেলে মেয়েদের খাওয়ালে না ভালোবাসাটা প্রচুর বাড়ে। একদম। এবার খাবো ইলিশ। এই হচ্ছে ইলিশ মাছ, 2খানা আছে, একটাই খাবো। ডিম ছিল না মাছগুলো? না না ডিম না, তেল ছিল প্রচুর। খুব ভালো, সুপার। ব্যাস, শুধু খেলে হবে না, সৌন্দর্যটা রাখতে হবে। অবশ্যই। একটা রান্না করে তুমি সাজিয়ে রাখবে, সেই রান্নাটা দেখে যেন ভীষণ সুন্দর লাগে, তার জন্য কিছু কিছু করতে হয়। সামান্য রক সল্ট দাও না। এখন আমরা যেটা খাই সেটা হচ্ছে এই যে লাল লবণ, অর্থাৎ হিমালয়ান রক সল্ট। মাছটা ভক্ষণ করা যাক পকার মতো। পকাই আমার বন্ধু, হয়ে যাক, ভিডিও করলাম কিছুদিন আগে, ও বলে দুবাইতে থাকে, ভক্ষণ। দুবাইতেও ইলিশ মাছ পাওয়া যায়, জানি না পকাই খুব একটা খাই কিনা। আমি এখন গেছিলাম দুবাইতে, এসেছিলাম মাছের মার্কেটে, ভালো ইলিশ পাওয়া যায়, রুই কাতলা সব পাওয়া যায়। যারা দুবাইতে থাকো আমার সাবস্ক্রাইবাররা, জানিও তো ইলিশ তোমরা ওখান থেকে কিনে খাও, কত টাকা করে কি কিলো নেয়, কত দেরাম, আর কেমন ইলিশটা যায়, গঙ্গার থেকে বা পদ্মার থেকেই নিশ্চয়ই যায়।
এটা কিন্তু একটা গর্ব না ভারতীয়দের কাছে, বাংলাদেশের কাছে। এটা একটা গর্ব যে আমাদের এই মাছ আমাদের গঙ্গা থেকে বা ওদের পদ্মা থেকে সারা বিশ্বে রপ্তানি হচ্ছে। আলীকে বলেছিলাম যদি মাছের স্বাদ না হয় দেখাবো মজা, তাই তো? পিটি একদম বলছে খেয়ে দেখো। তারপরে এক প্রকার খুব জোর করেছে, মানে আমি যদি ভালো না হয়, যদি ভালো না হয়, আমি সেই জন্য নিচ্ছিলাম না। আর তুই তো বিড়াই গেলে টেলে আনিস, এক প্রকার ও জোর করেছে তুমি নাও, দেখো যদি খারাপ হয় তখন তুমি আমাকে বলো। তার মানে আমি মোরলা মাছ নিয়ে প্রায় 7টা কি 6টা আইটেম, এ তো 1 2 3 4 5, মোরলা মাছ ছিল 6টা আইটেম আমি কিন্তু খেলাম ওই এক বাটি ভাত দিয়ে। তার মধ্যে এই 7 নম্বর আইটেমে যে যাব সেটার জন্য একটু ভাত দিই, এই ভাতটুকু, এটার মধ্যে তুমি ঠিক এইটুকুই আবার পরিমাণে না, আমার দরকার নেই, কারণ মাংসটাও খেতে হবে তো। থাক। চিকেন, চূড়ান্ত সাইজের একটা আলু, সুন্দর সামান্য ঝোল, বাহ বেশ বেশ বেশ। আলুটাকে একটু ভাঙি, আহা। বীজগুলো আগে ফেলতে হয়। হ্যাঁ, ভুল করে ফেললাম, বীজগুলো সব পড়ে গেল। বীজগুলো যদি আমি ছাড়ি দিই না, লেবুটা দেখতে বাজে হয়ে যায়, ওই জন্য আমি ছাড়াই না। ঠিক আছে, সরিয়ে দিয়েছি। ওই মুখে বলে একটু তিতো লাগিয়ে যায়। রস কিন্তু বিশাল ছিল লেবুটা। হ্যাঁ, মানে লেবু একটু ছাড়া একদম ভাত খেতে ইচ্ছে করে। গন্ধরাজ লেবু না খেলে না ভালো লাগে না। এই দেখো বেশ বড় আর রস অনেক। হা হা হা। মাংসটার গায়ে না লেবুর রসটা একটু লাগা, যখন খাবি দেখবি কি সুন্দর টেস্ট পাবি। ঠিক তো। আর দেখো গায়ের কিন্তু যে ছোকলাটা, খোসাটা কিন্তু খুব বেশি মোটা না, ভর্তি রস। না সেগুলো বোঝা যাবে না, কারণ অনেক লেবুর গায়ে খোসা মোটা হয়, পালগুলো থাকে না। আবার তুই যখন কোনোটা খাবি একদম নিখুঁত রস, ছিবড়াটা কম। না, এখানে পাল্পগুলো আছে অনেক বেশি, ছোকলাটাও পাতলাম, তাই বলছি। এক একটা হয় না যে লেবু চিপে চিকেনটা খাবো, গন্ধরাজ দিয়ে একদম মুহুমু করে দিলাম। ধামসা আলু, এই সিজনে তো আমের আচারই আর কি খাওয়ার কথা। বাহ, সত্যি সরলদা বানিয়েছে আচারটা, সুপার। শেষ পাতে আচার একটা অন্যরকম মাত্রা যোগ করলো। ফাটাফাটি খাওয়া দাওয়া, সব কিছু টপ নচ, হেভি খেতে।